নমস্কার ছাত্রছাত্রীরা, লুসি অনলাইনের পক্ষ থেকে আমি অন্বেষা আপনাদের জিওগ্রাফি টিচার চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে ভাগ করার জন্য। তো আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি। আসুন আমরা সেই টপিকের বিষয়ে জানি। তো আজকে আমরা যে টপিকের বিষয় জানতে চলেছি সেটা হচ্ছে কি না বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। যেমন কি আপনারা হয়তো জানেন, এটা হচ্ছে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার। তো আমরা আজকে এই বিষয় শিখবো কি বহির্জাত প্রক্রিয়াটা কি এবং তার দ্বারা যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো কিভাবে সৃষ্টি হয় এবং আমাদের আশেপাশে যে ভূমিরূপগুলো আমরা দেখতে পারি সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত নাকি, আমরা এই সমস্ত জিনিস দেখব। তো মূলত আজকের যে পুরো ভাগের মধ্যে আমি এটাকে তিনটে মেন জিনিস দেখানোর চেষ্টা করব। প্রথম ভূমিরূপের বৈচিত্র্যতা, মানে ভূমিরূপের মধ্যে কত ধরনের বৈচিত্র্যতা, কত নানা ধরনের পরিবেশ আমরা দেখতে পাই, সেইগুলো আমরা এখানে দেখব। এরপরে আমরা দেখব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, মানে ভূমিরূপ যে সৃষ্টি হচ্ছে তার গঠনের বিষয়, গঠনকারী ওরকম গঠনটা হওয়ার জন্য কিছু প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়াগুলো আমরা একবার দেখে নেব, আর তারপরে আমরা দেখব পদ্ধতি সমূহ। তো আসুন আমরা দেখে নিই। তো প্রথমে আমরা শুরু করতে চলেছি ভূমিরূপের বৈচিত্র্যতা সম্বন্ধে। ভূমিরূপের বৈচিত্র্যতা বলতে কি, আর যেমন কি আমরা জানি, আমরা যদি পৃথিবীর সমস্ত জায়গায় যাই তো সমস্ত জায়গায় আমরা সমান ধরনের ভূমিরূপ দেখতে পাবো না। পৃথিবীর সব জায়গায় ভূমিরূপ সমান নয়। কোথাও কি আছে, পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও মালভূমি আছে, কোথাও সমভূমি আছে। তো এই যে এই সমস্ত নানান ধরনের ভূমিরূপ দেখা যায়, এটাই কি না ভূমিরূপের বৈচিত্র্যতা। এই ভূমিরূপের বৈচিত্র্যতার মূল কারণটা কি, সেটা বহির্জাত প্রক্রিয়া। আসলে শুধু বহির্জাত প্রক্রিয়া নয়, বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া দুটোই আছে, আর এই দুটো কি আমরা সেটা পরে ডিসকাস করব। কিন্তু এই দুটোই কিন্তু ভূমিরূপের বৈচিত্র্যতা কারণ। কিন্তু আমরা যেহেতু আমাদের চ্যাপ্টারের মধ্যে শুধু বহির্জাত প্রক্রিয়া আছে, তাই আমরা শুধু এইটার উপর ফোকাস করার চেষ্টা করব। তো এই বহির্জাত প্রক্রিয়াটা কি, বহির্জাত প্রক্রিয়া কি না ভূমিরূপের পরিবর্তন। ভূমির যে গঠন, সেই গঠনে যখনই পরিবর্তন ঘটে সেটা কিসের কারণে হয়, বহির্জাত প্রক্রিয়ার কারণে। আর বহির্জাত প্রক্রিয়ার কারণে যে ভূমিরূপের পরিবর্তন ঘটলো, এটাই কি না সেই ভূমিরূপের বৈচিত্র্যতা। তো চলুন দেখা যাক পরেরটায়। এখানে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছবি দেওয়া আছে ভূমিরূপ, নানান ধরনের ভূমিরূপের বিষয়। এখানে কি আছে, যেমন আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটা কিভাবে হচ্ছে না, যে লাভা মাটি থেকে বাইরে এই আগ্নেয়গিরির মুখ থেকে বেরোচ্ছে, সেটা পরপর পরপর এর উপর লেয়ারে 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 মানে স্তরে স্তরে জমতে আছে, আর জমতে জমতে এটা কি একটা পাহাড় প্রমাণ আকৃতি নিয়ে নিয়েছে। এরপরে কি আছে, পাহাড়। পাহাড়টা ভূমির অন্তর্জাত প্রক্রিয়ার কারণে সৃষ্টি হয়, ঠিক আছে। কিন্তু তাও যেহেতু আমি বৈচিত্র্যতা দেখানোর চেষ্টা করছি, তাই আমি এখানে এই ছবিটাকে রেখেছি। এছাড়া কি আছে, আইল্যান্ড মানে দ্বীপ। দ্বীপ কিসের কারণে সৃষ্টি হয়, আমরা জানি কি নদীতে পলি সঞ্চয়ের কারণে, বা সমুদ্রের মধ্যে কোনো বিশেষ কারণবশত যখন পলি সঞ্চয় হয়, বা অন্তর্জাত প্রক্রিয়ার কারণেও কখনো কখনো দ্বীপ দেখা যায়। তো এই সমস্ত কারণে দ্বীপ সৃষ্টি হয়। এছাড়া কি আছে, ক্যানিয়ন। ক্যানিয়ন মানে খাঁড়ি বা খাদ। তারপরে আছে মরুভূমি, সমুদ্র, নদী, জঙ্গল, আর কি পর্বত। তারপর কি এটা যে আমরা বলি যে জলাজমি, ঠিক আছে, পঙ্কস্থান বলতে পারি, মানে যেখানে পাঁকে পরিপূর্ণ অল্প জল থেকে সে ধরনের জলাভূমি। আর এটা কি জলপ্রপাত। সবার শেষে কি আছে না আমাদের সমভূমি। তো এই সমস্ত কিছু কি না আমাদের ভূমিরূপের বৈচিত্র্যতা। আমরা সারা পৃথিবীর মধ্যে যেখানে যাই না কেন, এগুলোর মধ্যে কোনো না কোনো কিছু আমরা দেখতে পাবোই পাবো। কোথাও জঙ্গল দেখতে পাবো, কোথাও নদী দেখতে পাবো, কোথাও জলপ্রপাত দেখতে পাবো। তো এই সমস্ত মিলেই কিন্তু আমাদের পৃথিবীটা গঠন হয়েছে। আর এই সমস্ত কিছু কেন গঠন হয়েছে এই বিষয়ে কিন্তু জানতেই আমাদের আজকের এই চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, সেগুলো কিছু ইমেজ এমন ছিল যেগুলো হাতে আঁকা ছিল, এগুলো কিছু বাস্তব জীবনের ছবি দেওয়া আছে। যেমন এখানে একটা সমভূমি দেওয়া আছে, এটা একটা মালভূমির ছবি, আর এটা একটা কি নদীর খাঁড়ি অঞ্চলের ছবি। এছাড়াও কি আছে, এটা সমুদ্রের মাঝখান দিয়ে যে ফাটল গেছে, এই অংশটা যদি দেখতে পান, এটা সমুদ্রের মাঝখান থেকে একটা ফাটল গেছে, এটা এক ধরনের সমুদ্রের মাঝখানে খাঁড়ি। এটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়ার কারণে হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটা আমরা পরে বলবো। কিন্তু এরকম মানে পাত যখন একটু সরে যায়, মাঝে যে খাঁড়ি বা এরকম খাদের মতো সৃষ্টি হয়, এটা সমুদ্রের মধ্যে কিন্তু একটা খাদের মতো সৃষ্টি হয়েছে।
এছাড়া এখানে কি আছে, এখানে ছোট ছোট টিলা আছে, এটা হচ্ছে একটা মালভূমির ছবি আছে, এটা হচ্ছে সমতল ভূমি, সমুদ্র, আর এটা একটা পাহাড়, আর পাহাড়ের পাশেই নদী। তো এগুলো হচ্ছে সব কিন্তু রিয়েল লাইফ ছবি, মানে বাস্তব জীবনের, কোথাও থেকে হচ্ছে আঁকা নয়। ঠিক আছে, নেক্সট কি আমরা হচ্ছে দেখতে পেয়েছিলাম কি ভূমিরূপের বৈচিত্র্যতা কত ধরনের ছিল, নানান ধরনের ভূমিরূপ, নানান ধরনের বৈচিত্র্যতার মধ্যে আমরা কিন্তু বসবাস করছি। কিন্তু এই যে ভূমিরূপের বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতার কারণটা কি? কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা প্রক্রিয়ার কারণে ভূমিরূপের পরিবর্তন ঘটেছে। এই ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি কি সেগুলো আমরা জানবো। ভূমিরূপের প্রক্রিয়া মূলত হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ভৌত প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। তো এই ভৌত প্রক্রিয়াটা কি? ভৌত প্রক্রিয়া বলতে আমরা মানে এরকম বলতে পারি কি, যখন কোনো পাথর, ঠিক আছে, কোনো পাথর একটা, এটা দেখে বোঝা যাচ্ছে কি এটা একটা কোনো সময় একটা গোটা পাথর ছিল, কিন্তু কোনো কারণবশত চাপে তাপে বা পারিপার্শ্বিক কোনো জিনিসের কারণে কি হয়েছে, এখানে একটা ফাটের সৃষ্টি হয়েছে। আর এই যে ফাটলটা সৃষ্টি হয়েছে, এই ফাটলটা কি হচ্ছে না, পরবর্তীকালে এখান থেকে আরো টুকরো 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 হয়ে ফাটল হয়ে পাথরগুলো চারিদিকে ছড়িয়ে পড়া শুরু হবে। আর এই যে ছড়িয়ে পড়ছে, এক জায়গায় এখানে পড়লো, দিয়ে সেটা একটু গড়িয়ে 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 করে নিচে গেল, এই যে জিনিসগুলো ঘটছে এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। কারণ কি, এটা হচ্ছে মানে যেটাকে বলে ফিজিক্যাল প্রসেস, মানে ভৌত মানে শারীরিকভাবে বলা আসলে ঠিক নয় কি, এটা হচ্ছে মানে একটা জিনিসের বাহ্যিকভাবে পরিবর্তন ঘটাচ্ছে। আচ্ছা, তাহলে ভৌত প্রক্রিয়া যদি বাহ্যিকভাবে ঘটাচ্ছে, তাহলে রাসায়নিক প্রক্রিয়াটা কি? রাসায়নিক প্রক্রিয়া মূলত হচ্ছে কি না, রাসায়নিক বিভিন্ন হচ্ছে মানে এর জন্য রাসায়নিক বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে ঘটছে। আচ্ছা, এখানে রাসায়নিক বিক্রিয়াটা কি না, এটা একটা হচ্ছে চুন, যে সমস্ত এলাকায় চুন মাটি, এর মাটি, যাকে আমরা বলি হচ্ছে চুন মিশ্রিত যে মাটিগুলো বেশি থাকে, সেখানে হচ্ছে কি হয় না, নদীর এরকম হয়তো কোনো গুহা আছে, গুহার ছাদ থেকে কি হচ্ছে না, জল হচ্ছে চুইয়ে চুইয়ে পড়ছে, আর সেই যে জল চুইয়ে পড়ছে সেগুলোর সাথে কি হচ্ছে না, যে ওখানকার যে মাটি মানে চুন মিশ্রিত মাটি, সেই মাটিও হচ্ছে তার সাথে মানে চুইয়ে পড়ছে। তো ধীরে ধীরে সেই চুইয়ে পড়া জলের সাথে যে চুন আছে সেইটা হচ্ছে এরকম কিছু এর সৃষ্টি করে, এরকম কাঁটা কাঁটা জাতীয় ছাদ থেকে পড়ে, মানে ছাদ থেকে ঝুলে থাকে এরকম পাথরের সৃষ্টি করে। এটা কিভাবে ঘটছে? এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় ঘটছে। কারণ কি, জলটা ওখান থেকে হচ্ছে চুইয়ে পড়া, তারপর সেখানে হচ্ছে সেই মানে তার মধ্যে যে হচ্ছে অবশিষ্টাংশ, সেগুলো হচ্ছে এর উপর লেগে থাকা, আর ধীরে ধীরে সেটা হচ্ছে মানে সময়ের সাথে সাথে শক্ত হয়ে যাওয়া এবং একটা পাথরের রূপ নেওয়া, এটা পুরোটাই কিনা একটা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে কখনো কোনো পাথর যদি হচ্ছে বাহ্যিকভাবে সূর্যের চাপ বা তাপ বা তারই সাথে হচ্ছে আশেপাশে বায়ুমণ্ডল বা পরিবেশের কারণে যখন হচ্ছে তার অবস্থান এবং তার যে অবস্থা দুটোরই পরিবর্তন হয়, তখন কি না সেটা ভৌত প্রক্রিয়া। আর যখন ধরুন কোনো শিলা, সেটা হচ্ছে যখন গলে যায়, মানে হয়তো অ্যাসিড বৃষ্টি হলো, তো সেখানে শিলা হয়তো কি গলে গেল, তো এটা কি হয়ে যাবে না রাসায়নিক প্রক্রিয়া। তো ভূমিরূপ পরিবর্তনের জন্য মূলত এই দুই ধরনের প্রক্রিয়া কিন্তু দায়ী, ভৌত প্রক্রিয়া আর রাসায়নিক প্রক্রিয়া। এবারে ভৌত প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়ার মধ্যেই হচ্ছে কিন্তু বহির্জাত আর অন্তর্জাত অন্তর্ভুক্ত আছে, বা বলতে পারি অন্তর্জাত এবং বহির্জাতের মধ্যে এই দুটো প্রক্রিয়াও অন্তর্ভুক্ত আছে। তো আমরা সেগুলো এক এক করে দেখব। এখানে কি আছে, আগেটা ছিল ভূমিরূপ হচ্ছে পরিবর্তনের গঠনকারী প্রক্রিয়া, এখানে ভূমিরূপ পরিবর্তনের, ক্ষমা করবেন, ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়া সমূহ, আর এখানে কি আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ। গঠনকারী মানে গঠন করছে, ভূমিরূপ গড়ে তোলার জন্য কি ধরনের প্রক্রিয়া আমাদের মানে কার্যকরী, সেইগুলো আমরা এখান থেকে দেখব। তো মূলত দুটো, অন্তর্জাত আর বহির্জাত, এই দুটো প্রক্রিয়া কিন্তু কার্যকরী। অন্তর্জাত প্রক্রিয়াটা কি? অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে মূলত যেটা পৃথিবীর ভেতরে ঘটছে। এই আমাদের পৃথিবী, আমরা এই বাইরের অংশে আছি, কিন্তু এই যে ভেতরে যে জিনিসটা ঘটছে এর কারণে যখন হচ্ছে ভূমিরূপের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয়, সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। সেটা কিভাবে? আমরা জানি কি পৃথিবীর মধ্যে হচ্ছে এরকম তরল এবং গলিত স্তর আছে, যেটা হচ্ছে কিনা অ্যাস্থেনোস্ফিয়ার। আর এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর কি আছে না, আমাদের হচ্ছে পৃথিবীর যে পাত,
মানে যেগুলোর উপরে মূলত আমরা হচ্ছে রয়েছি, এই পাতগুলো ভাসমান অবস্থায় আছে। তো আমরা জানি পাতগুলো হচ্ছে একটা চলন রয়েছে, আপনারা এই বিষয়ে পড়েছেন পাততত্ত্বতে, কি না কখনো এগুলো হচ্ছে একে অপরের বিপরীত দিকে যায়, কখনো মানে নিরপেক্ষভাবে একে অপরের পাশ কাটিয়ে যায়, কখনো আবার একে অপরের বিপরীত দিকে যায়, আবার কখনো একে অপরের অভিমুখে যায়। তো যখন অভিমুখে যায় তখন আমরা জানি কি ধাক্কা লাগলো আর কি হলো, পর্বত সৃষ্টি হয়ে গেল। আবার যখন একে অপরের বিপরীতে যায় তখন কি হলো না, দুটো জায়গার মধ্যে দেখুন দুটো হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে মাঝে একটা ফাট সৃষ্টি হলো, আর এখানে কখনো নদী, কখনো হ্রদ, কখনো সমুদ্র, এই ধরনের জিনিস সৃষ্টি হয়ে যায়। আর তারপরে কি আছে না নিরপেক্ষ, যখন দুটো পাশাপাশি মানে চলে যায়। এখানে অবশ্য সেরকম কোনো ছবি নেই, কিন্তু সাপোজ দুটো যদি পাশাপাশি থেকে যায় তখন কি হবে, ধরুন এই পাতটা ওই দিকে যাচ্ছে, ওই পাতটা এইদিকে আসছে, অনেক দিন এরকম করতে করতে কি একটা টাইমে খুব এখানটা হচ্ছে একটা টানের সৃষ্টি হবে, যার কারণে কি হবে এখানটা মাঝখান থেকে ফেটে যাবে, ফেটে গিয়ে কি হবে না দারুণ এবং চ্যুতির সৃষ্টি হবে। তো এই জিনিসগুলো কি না, এগুলো হচ্ছে পৃথিবীর ভেতরের মানে কারুকার্য, সমস্ত কিছু ভেতরে ঘটছে, আর সেগুলোর প্রভাবে কিন্তু বাহ্যিক ভূমিরূপ যেগুলো আমাদের চোখের সামনে রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করছে। এগুলো হচ্ছে কিসের কারণে, অন্তর্জাত প্রক্রিয়ার কারণে। এবার আমরা দেখব বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কি না, বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যখন বাহ্যিক পরিবেশ আমাদের হচ্ছে বাহ্যিক যে ভূমিরূপ সেটাকে হচ্ছে মানে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি সেটাকে হচ্ছে প্রভাবিত করছে। যেমন কি এটা একটা সামান্য পাহাড় ছিল, ঠিক আছে, কিন্তু যদি আপনারা ঠিক করে দেখেন আমরা পাহাড় বলতে যে জিনিসটা বুঝি এটা কি ঠিক সেরকম? অ্যাকচুয়ালি কিন্তু দেখতে গেলে এটা সেরকম নয়। এখানে দেখুন এটাকে দেখেই বোঝা যাচ্ছে বাতাসের কারণে বা বিভিন্ন নদীর কারণে, জলের কারণে বিভিন্নভাবে কি হচ্ছে না ক্ষয়ে গেছে পাহাড়টা। তো এটা হচ্ছে কি না, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার ফলাফল। বহির্জাত প্রক্রিয়া কি হচ্ছে না, বাতাস, তারপরে জল, বৃষ্টি, তারপরে এই সমস্ত জিনিসের কারণে কি হচ্ছে না বাহ্যিকভাবে ভূমিরূপটা পরিবর্তিত হচ্ছে। এটা হয়তো কখনো একটা গোটা পাহাড় ছিল, কিন্তু তারপরে কি হয়েছে ক্ষয় হয়ে 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 এটা এখন দেখুন খুব একটা সূচালো একটা পাহাড়ে পরিণত হয়েছে। কয়েকদিন পরে হয়তো আবার কিছু কারণবশত এটা যখন আরো সরু হয়ে যাবে তখন উপরটা হয়তো ভেঙে পড়ে যাবে। এই যে পরিবর্তনটা ঘটলো এটা কি হচ্ছে না, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে। তো অন্তর্জাত প্রক্রিয়া এটা মূলত আমাদের পড়ার বিষয় নয়, আমাদের পড়ার বিষয় কি না বহির্জাত প্রক্রিয়া। তাই আমরা এই প্রক্রিয়াটার উপর ফোকাস করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব কি এই বহির্জাত প্রক্রিয়ায় যে পরিবর্তনগুলো ঘটছে এগুলো মূলত কিসের মাধ্যমে ঘটতে পারে। প্রথমত মনে রাখবেন বহির্জাত প্রক্রিয়ার যে মাধ্যমগুলো হচ্ছে কি না নদী, হিমবাহ, বায়ু, তারপর সূর্য ইত্যাদি। এই সমস্ত বাহ্যিক যে হচ্ছে জিনিসগুলো যেগুলো বাহ্যিকভাবে হচ্ছে ভূমির উপর প্রভাব ফেলছে, তো সেগুলো হচ্ছে সেই মানে সেগুলোই হচ্ছে কিনা মাধ্যম এই ভূমির হচ্ছে পরিবর্তনের। তো এই বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলো কি না হিমবাহ, বায়ু, নদী, সূর্য। এর মধ্যে থেকে হিমবাহ, নদী এবং বায়ু এই তিনটের দ্বারা এই তিনটে মাধ্যমে কিভাবে হচ্ছে ভূমিরূপে পরিবর্তন ঘটছে সেটা আমরা হচ্ছে এক এক করে পড়বো। কিন্তু তার আগে আমরা কি দেখব, এই যে বহির্জাত প্রক্রিয়া আমরা এটা জানলাম কি এর হচ্ছে মাধ্যম কি না নদী, হিমবাহ, বায়ু, সূর্য, বা সূর্যটাকে বাদ দিয়ে আমরা যদি বলি নদী, হিমবাহ, বায়ু। এরপরে আমরা দেখব কি এই বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি কি কি। বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি হচ্ছে কি না ক্ষয় এবং সঞ্চয়। এই দুটো প্রক্রিয়ায় মূলত হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কার্যকরী হয়, আর তার কারণে কি হচ্ছে না ভূমিরূপের পরিবর্তন ঘটছে। তো ক্ষয় আর সঞ্চয়টা কি, ক্ষয় হলো মানে কি কোনো জিনিস যখন হচ্ছে ক্ষয়ে যাচ্ছে, যেমন এখান থেকে দেখুন এই ছবিটায় নদী মাঝখান দিয়ে যাচ্ছে, তো দুদিকের পাড় কি ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া শুরু হচ্ছে। আবার এখানে দেখুন বাতাস বইছে, আর বাতাসের সাথে সাথে কি হলো এই যে বালি হচ্ছে উড়ে চলে যাচ্ছে, ফলে কি এটা ক্ষয় ঘটছে। আবার এটা দেখুন এটা হচ্ছে হিমবাহ, তো দুটো পাহাড়ের মাঝখান থেকে যখন হিমবাহটা আসছে অবশ্যই দুটো পাহাড়ের গায়ে ঘর্ষণের কারণে হচ্ছে কি ক্ষয় ঘটবে। আর সবার শেষে এইখানটা দেখুন এটা হচ্ছে উপত্যকা, তো ঢেউ এসে যখন উপত্যকার এই অংশটায় হচ্ছে মানে আঘাত হানবে তখন কি হবে এখানটা ক্ষয় ঘটবে। তো এই যে জিনিসগুলো ঘটছে এগুলো হচ্ছে সব কি
না সব হচ্ছে ক্ষয়ের মধ্যে থেকে। এই ক্ষয়ের কারণ কি না নদী হতে পারে, বায়ু হতে পারে, হিমবাহ হতে পারে বা উপত্যকা হতে পারে, ঠিক আছে। এছাড়াও কি না মাধ্যাকর্ষণ শক্তি আমাদের হচ্ছে ক্ষয়ের কিন্তু যে মুভমেন্ট মানে যে স্থানান্তর ঘটছে, মাটির যে স্থানান্তর ঘটছে এটার জন্য হচ্ছে কিন্তু আমাদের মাধ্যাকর্ষণ শক্তিও কার্যকরী। কারণ কি ধরুন এই জল, সমুদ্রের জল বারবার এখানে হচ্ছে আঘাত মারছে, আঘাত হানতে হানতে কি হবে এই অংশটা হয়তো ধীরে ধীরে ক্ষয়ে গেছে, কিন্তু উপরের অংশটা হয়তো ঝুলে আছে। কিছুদিন পর কি হবে, যখন এই অংশটা নিজের ভার সামলাতে পারবে না এবং মাধ্যাকর্ষণের কারণে ভেঙে পড়ে যাবে, তখন কি আমরা হয়তো এখন এতটা বড় অংশ দেখতে পাচ্ছি, পরে সেটা গিয়ে কি এরকম ছোট একটা হচ্ছে উপত্যকায় পরিণত হয়ে যাবে। তো ক্ষয়ের কারণ কিন্তু মাধ্যাকর্ষণ মানে বিশালভাবে কার্যকরী। আচ্ছা, এবার আমরা যাই সঞ্চয়। সঞ্চয়টা কি, যেমন আমরা দেখলাম এই নদী দুদিকের পাড় ক্ষয় করলো, আর এই হিমবাহ দুদিকে পর্বত ক্ষয় করলো, আবার এখানে হচ্ছে কি মরুভূমির মধ্যে বাতাস এই মরু টিলাগুলোকে ক্ষয় করলো। তো এই যে ক্ষয় করছে, এই ক্ষয়গুলোকে তো সর্বদা হচ্ছে বই নিয়ে বেড়াবে না, না হচ্ছে হিমবাহের বরফ, না হচ্ছে জল, আর না হচ্ছে বাতাস। এই যে জিনিসগুলো ক্ষয়িত বস্তু, এগুলোকে চিরকাল তো নিজের সাথে হচ্ছে বই বেড়াবে না, কোথাও গিয়ে নিশ্চয়ই এটা ফেলবে। তো এই যে ফেলা, এটাই হচ্ছে কি না সঞ্চয়। এ দেখুন একটা নদী কি হচ্ছে না এই যে এঁকে বেঁকে বয়ে বয়ে আসছে, তো এই বয়ে আসার সময় অনেক জায়গায় কি ক্ষয় করেছে, ক্ষয় করে করে এবার কি এসছে না নিজের যে নিজের হচ্ছে যে ক্ষয়িত বস্তুগুলো সেগুলো লাস্টে এসে এরকম এই সমস্ত জায়গায় বা এই জায়গাগুলোতে ফেলেছে। তার কারণে কি হচ্ছে এখানে হচ্ছে মানে অনুচ্চ ছোট ছোট হচ্ছে টিলা জাতীয় জিনিস দেখা দেওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে কি হবে, এই যে আমরা বড় বড় অংশগুলো দেখছি না, হয়তো এগুলো কোনো এক সময় কি ছিল না ছোট ছোট ওরকম অনুচ্চ টিলা, যেগুলো সমুদ্র পথ যেমন আমরা নদীতে চর দেখি না, ওরকম চরের মতো ছিল। ধীরে ধীরে কি হয়েছে, সেই চর বড় হতে হতে এত বড় বড় দ্বীপপুঞ্জে পরিণত হয়েছে, গাছপালা জন্মেছে, আর মানুষ কি এখানে বসবাস করা শুরু করেছে। তো প্রথমে ক্ষয় হচ্ছে, ক্ষয়ের বস্তুগুলো যখন হচ্ছে গিয়ে কোথাও সঞ্চয় হচ্ছে, তখন সেখানেও একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তো বহির্জাত প্রক্রিয়ার মূলত পদ্ধতি ক ধরনের হলো, দু ধরনের, ক্ষয় আর সঞ্চয়। তাহলে এই ক্ষয় আর সঞ্চয়ের বিষয়ে তো আমরা বুঝলাম। এবার আমরা কি দেখব না বহির্জাত প্রক্রিয়ার আরো কিছু বিশেষত্ব। হ্যাঁ, এবার আমরা আসছি মূল জায়গায়, পর্যায়ন। ঠিক আছে, পর্যায়নটা কি, বহির্জাত প্রক্রিয়ায় আমরা দেখলাম কি ক্ষয় হচ্ছে আর সঞ্চয় হচ্ছে। তো এই ক্ষয় আর সঞ্চয় কতক্ষণ পর্যন্ত হবে? সাপোজ কোনো একটা জায়গায় যদি ক্ষয় হচ্ছে, তো সেখানে কি সর্বদা ক্ষয় হতে থাকবে? আর যদি কোনো একটা জায়গায় সঞ্চয় হচ্ছে, সেখানে কি কন্টিনিউ সঞ্চয় হতে থাকবে? না। পৃথিবীর আসলে নিজস্ব একটা মাত্রা আছে, মানে বলতে গেলে তার নিজস্ব একটা প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টা কি না তার পথের মধ্যে যে হচ্ছে ভূমিরূপগুলো পড়বে না, সেগুলোকে সব সমতলে পরিণত করা। অর্থাৎ যেখানে পাহাড় আছে সেখানে কি হয়, পৃথিবী চেষ্টা করে সেখানে ক্ষয় করে করে সেটাকে সমতলে পরিণত করবে। আর যেখানটা নিচু অংশ সেখানে কি করবে, ওই ক্ষয়িত বস্তুগুলো হচ্ছে জমা করে করে সেটাকে সমতলে পরিণত করবে। তো এই যে ক্ষয় আর সঞ্চয় মিলে পৃথিবীর হচ্ছে একটা সমতল ভূমিতে পরিণত করা, এটার যে প্রচেষ্টা, এটাকে কি বলা হয় না পর্যায়ন। এই পর্যায়নটা কি না ক্ষয়ের সাধারণ সীমা। আচ্ছা, ক্ষয়ের সাধারণ সীমা এই জিনিসটাকে বুঝতে হবে। ক্ষয় একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্তই হতে পারে, ঠিক আছে, আর সেই নির্দিষ্ট পর্যায় পর্যন্তই কিন্তু সঞ্চয়ও হতে পারে। সাপোজ এই যে নদীটা বয়ে যাচ্ছে, এটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এর একটা নির্দিষ্ট সীমা আছে। সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু খুব বেশি নিচে হওয়া যাবে না। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত নিচে হয়ে যায়, তখন কি হবে, তখন এধার থেকে ক্ষয় হয়ে এধারে আসার পরিবর্তে সমুদ্রের জল উল্টে আবার এধারে ঢোকা শুরু হবে। তখন সেটা কি ক্ষয়ের সাধারণ সীমার অনেকটা নিচে নেমে গেছে, ঠিক আছে। তেমনি ওই যে ক্ষয়ের সাধারণ সীমা, ওখানে যদি আবার সঞ্চয় দেখি, সঞ্চয় কিন্তু হচ্ছে কি এর থেকে উচ্চ হবে না। যদি এর থেকে উচ্চ হয় তখন আবার কি হবে, সেখানে আবার ক্ষয় হওয়া শুরু হবে। সুতরাং ক্ষয় এবং সঞ্চয় দুটোর একটা কিন্তু সীমা রয়েছে, এবং এই সীমাটাকেই হচ্ছে বলা হয় ক্ষয়ের সাধারণ সীমা, যেটাকে আরো একভাবে বলা যেতে পারে পর্যায়ন। ঠিক আছে, তো
এই ক্ষয়ের সাধারণ সীমা, যাকে আমরা বলতে পারি কি না বেস লেভেল অফ ইরোশন। বেস লেভেল অফ ইরোশন এটা সর্বদা সমুদ্র পৃষ্ঠের সাথে সমান হবে, এই আমরা মানে আমাদের এইভাবেই ধারণা রাখতে হয়। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, যেমন হিমবাহের ক্ষেত্রে আমরা এর একটু ব্যতিক্রম উদাহরণ দেখতে পাবো, কিন্তু সাধারণভাবে বলতে গেলে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, পর্যায়। এবার যে আমরা যে হচ্ছে পৃথিবীর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পর্যায়ন অর্থাৎ গ্রেডেশন, এই গ্রেডেশনের বিষয় হচ্ছে দেখছি। তো এই পর্যায়ন হচ্ছে কয় প্রকার? মূলত 3 প্রকার। কি না অবরোহণ অর্থাৎ ডিগ্রেডেশন, তারপরে কি আছে আরোহণ মানে অ্যাগ্রেডেশন, আর সবার লাস্টে কি আছে না জৈবিক পর্যায়ন বা বায়োলজিক্যাল গ্রেডেশন, এটাকে আমরা শর্টে বলতে পারি বায়োগ্রেডেশন। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব অবরোহণ। অবরোহণ বা ডিগ্রেডেশনটা কি? তো কখনো যখন হচ্ছে কোনো পর্বত বা উচ্চ কোনো ভূমি ক্ষয়ের মাধ্যমে নিচু হয়, ঠিক আছে, হয়তো একটা পাহাড় ছিল, পাহাড়কে হচ্ছে ক্ষয় করছে নদী, করতে করতে সেটা হচ্ছে কি একসময় সমতলের কাছাকাছি পরিণত হচ্ছে, সেটা কি হচ্ছে না অবরোহণ বা ডিগ্রেডেশন। আরোহণ কি? ঠিক অবরোহণের উল্টো হচ্ছে আরোহণ বা অ্যাগ্রেডেশন। এটা কি না সঞ্চয়ের মাধ্যমে কোনো হচ্ছে জায়গা যদি উঁচু হয়, মানে একটা নদীর মধ্যে, নদী কি চলছে, নদীর মধ্যে হচ্ছে একটা খাদ আছে, নদীর খাদ, সেই খাদ কি অনেকটা নিচু হয়ে যাওয়ার পর সেখানে হচ্ছে যত হচ্ছে এই ক্ষয়ের যে সঞ্চিত পদার্থ, ক্ষয়ের যে পদার্থগুলো সেগুলো এসে জমা হওয়া শুরু হচ্ছে, আর জমা হতে 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 কি সেখানে একটা উঁচু চরের সৃষ্টি হচ্ছে। এটা কি হলো না আরোহণ। অবরোহণ হচ্ছে ডিগ্রেডেশন, আরোহণ হচ্ছে কি অ্যাগ্রেডেশন। এগুলো আমরা একটু ছবির মাধ্যমে দেখে নেব। আর সবার লাস্টে এই জৈবিক পর্যায়নটা কি, এটাকে ছবির মাধ্যমে দেখালে আরো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে অবরোহণটা দেখব। হ্যাঁ, অবরোহণ কি না এই যে আমরা ছোট ছোট পাথরের টিলা দেখতে পাচ্ছি, কোনো এক সময় হয়তো এগুলো সব একসাথে সংযুক্ত ছিল, কিন্তু তারপর কি হয়েছে বাতাস এর মধ্যে থেকে যাতায়াত করছে, ঠিক আছে, কিংবা হয়তো এটা একটা নদীর মধ্যেকার অংশ, তো নদী এই সমস্ত জায়গা দিয়ে জল প্রবাহিত হয়েছে, তার ফলে কি হচ্ছে না ধীরে 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 ক্ষয় হয়েছে। ক্ষয় হওয়ার ফলে এই অংশগুলো যেহেতু একটু কঠিন তাই এগুলো উঁচু এখনো রয়ে গেছে, কিন্তু এই অংশগুলো যেহেতু একটু মানে নরম মাটি দিয়ে তৈরি তাই এগুলো ক্ষয় হয়ে গেছে। এই যে ক্ষয় হয়ে যাওয়া এটা হচ্ছে কি না ডিগ্রেডেশন বা অবরোহণ। সেম এখানে দেখুন এই পাথরটা একটু কঠিন বলে এটা একটু উঁচু হয়ে রয়ে গেছে, কিন্তু আশেপাশের সমস্ত জায়গা কি হয়ে গেছে না কমে গেছে, মানে ক্ষয় হয়ে গেছে। এটা হচ্ছে অবরোহণ। আচ্ছা, তো এবার আমরা কি দেখব আরোহণ বা অ্যাগ্রেডেশন। আরোহণ বা অ্যাগ্রেডেশন কি, যেমন অবরোহণে বলেছিলাম কি ক্ষয় হওয়ার কারণে উঁচু জায়গা নিচু হয়, তো এটা কি হচ্ছে নিচু জায়গা সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে উঁচু হচ্ছে। ঠিক আছে, এই যে নদী, নদী কি করছে না নিজে সমস্ত পলিগুলোকে বয়ে নিয়ে এসে কি করছে এই সমুদ্রের মোহনায় সব ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার কারণে কি হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কখনো হয়তো সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্রের নিচে ছিল, এখানে জলে পরিপূর্ণ ছিল, কিন্তু এই ক্ষয়িত বস্তুগুলো জমা হয়ে 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 কি হচ্ছে এই জায়গাটা আপাতত একটা সমতল ভূমিতে প্রায় পরিণত হয়ে গেছে। এর মানে যখন হচ্ছে এইভাবে মানে কোনো মানে কি বলবো, যখন হচ্ছে কোনো ক্ষয়িত পলি এইভাবে হচ্ছে জমা হচ্ছে নদীর ক্ষেত্রে, এই জন্য আমি পলি বলছি, কি এই পলি যখন জমা হচ্ছে আর এই জায়গাটা সমতল হচ্ছে, এটাই কি না আরোহণ, মানে উঁচু। নিচু কোনো জায়গা উঁচু হওয়া আরোহণ, আর উঁচু কোনো স্থানে নিচু হওয়া অবরোহণ। সেম এই ছবিটার মধ্যে। এবার আমরা লাস্টে আসছি কি না জৈবিক পর্যায়ন। সেটা কি, এটাকে বলছে হচ্ছে জৈবিক পর্যায়ন বা বায়োলজিক্যাল গ্রেডেশন বা বায়োগ্রেডেশন। তো জৈবিক পর্যায়ন কি, কখনো কখনো কি হয়, যেমন এটা দেখতে পাচ্ছি, এটা একটা পাথর, এই পাথরের চারিদিকে কি হচ্ছে না এই গাছটা হচ্ছে জড়িয়ে রয়েছে, এবং ধীরে ধীরে পাথরের যে শিকড় সেটা কি করছে না এই গাছের চারিদিকে আঁকড়ে এটাকে হচ্ছে ভেঙে ফেলেছে। এর কারণে কি এর একটা পরিবর্তন ঘটলো। আবার এই পাহাড়টা দেখুন, চারিদিকে গাছপালা আছে,
এই গাছপালা এবার কি এই পাথরের মধ্যে রেখে নিজের শিকড়গুলোকে চারিদিকে ফুঁড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ফলে কি হচ্ছে সেখানকার হচ্ছে পাথরগুলো আলগা হচ্ছে, আলগা হয়ে কিনা পড়ে যাচ্ছে। তো এই যে মানে পর্যায়নটা ঘটছে, এটা কি না, এটাই হচ্ছে জৈবিক পর্যায়ন। জৈবিক পর্যায়ন তো মূলত কি হয় না, ক্ষয়ের কারণেই হয়। কিন্তু এই ক্ষয়টা হচ্ছে বায়ু, জল কিংবা হিমবাহের দ্বারা হচ্ছে না। এটা কিসের দ্বারা হচ্ছে? এটা সম্পূর্ণরূপে উদ্ভিদ জাতির দ্বারা হচ্ছে, বা কখনো কখনো প্রাণীর দ্বারা হয়, কিন্তু প্রাণীটা মানে ওর উদাহরণ খুবই কম। ঠিক আছে, আমরা এটাকে উদ্ভিদের উপরই দেখবো। আসলে প্রাণীর উদাহরণ কম নয়, প্রাণীর উদাহরণ আছে, কিন্তু আমরা উদ্ভিদটার উপর ফোকাস করছি। তো এটা ছিল বায়োলজিক্যাল গ্রেডেশন বা জৈবিক পর্যায়। ঠিক আছে, এবার আমরা দেখব কি আমরা অবরোহণ, এই যে অবরোহণ প্রসেসটা ওটা হচ্ছে কয় প্রকার। অবরোহণ প্রসেস হচ্ছে মূলত কি না 3 প্রকার: আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন, এই 3 ধরনের মানে শ্রেণী বিভাগ নিয়ে কি না অবরোহণ গঠিত বা অবরোহণ হয়ে থাকে। এবার বলি, এই যে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন, এই 3টাকে কিন্তু একসাথে একটা মানে এই 3টাকে একসাথে একটা শব্দ ব্যবহার করে এই 3টের অর্থ বোঝানো হয়। সেটা কি না নগ্নিভবন। নগ্নিভবন মানে পৃথিবীর উপরের স্তর এটা। ঠিক আছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় বা ক্ষয়ীভবন, এর মাধ্যমে কি হচ্ছে না উপরের স্তরটা ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হয় কি না নিচের স্তর বেরিয়ে আসছে। এই জন্য এই 3টাকে মিলে কি বলা হয় না নগ্নিভবন। মনে রাখবেন, শুধু ওয়েদারিং বা আবহবিকারকে নগ্নিভবন বলে না, শুধু পুঞ্জিত ক্ষয়কে নগ্নিভবন বলে না, বা শুধু ক্ষয়ীভবনকেও নগ্নিভবন বলে না। আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন মানে হচ্ছে নগ্নিভবন। ঠিক আছে, তো যদি কেউ বলে কি নগ্নিভবন কি, তো আপনাদের এই 3টেই হচ্ছে মেনশন করতে হবে। শুধু এর মধ্যে একটা বলে দিলে কিন্তু সেটা নগ্নিভবনের মধ্যে পড়ে না। সুতরাং অবরোহণের হচ্ছে শ্রেণী বিভাগ কি না আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। তো ঠিক আছে, আজকে আমরা এতদূর পর্যন্তই পড়বো। আমরা অল্প অল্প করে পড়বো এবং তার দ্বারা হচ্ছে কি অল্প অল্প মানে বেশি যদি আমরা লোড নিয়ে নিই না, তাহলে সেটা আমাদের মাথার উপর বেশি চাপ দেবে। তো যেটুকুটুকু আপনারা পড়ছেন সেইগুলোর উপরে ফোকাস করার চেষ্টা করুন, সেইগুলোকেই হচ্ছে বারবার একবার ঝালাই করার চেষ্টা করুন। তাহলে কি হবে না আপনারা আরো ভালোভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকের জন্য এতটাই। এরপর থেকে আমরা কি শুরু করব না আরোহণ, আর তারপরে আমরা হচ্ছে শুরু করব না বিভিন্ন যে মাধ্যম বলেছিলাম ওই নদী, বায়ু, হিমবাহ, সেগুলোর দ্বারা ওই ক্ষয় আর সঞ্চয়ের মাধ্যমে কিভাবে হচ্ছে বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেই বিষয়। তো আজকের জন্য এতটাই। আশা করছি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আপনারা হচ্ছে বলতে পারেন, আমি হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই, নমস্কার।